আসসালামু আলাইকুম। আমি রাশেদুল আলম। আজকে আমি পদার্থবিজ্ঞান নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আলোর প্রকৃতি, প্রতিফলনের সূত্র, নিয়মিত ব্যপ্ত প্রতিফলন, দর্পণ, গোলীয় দর্পণের কিছু সংজ্ঞা দেব। আর তার মধ্যে সংজ্ঞাগুলো হচ্ছে কি: মেরু, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ, গৌণ অক্ষ, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, প্রতিবিম্ব, দর্পণের ব্যবহার, নিরাপদ ড্রাইভিং এবং বিবর্ধন। এছাড়া আশা করি ক্লাসটা আপনারা মনোযোগ সহকারে ফলো করবেন, কোনো কিছু স্কিপ করে যাবেন না। কেননা আমি আশা করি অনেক ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যেটা আপনাদের অনেক কাজে দেয়। আলো এক প্রকার শক্তি, যার মাধ্যমে আমরা কোনো বস্তু দেখতে পাই, অর্থাৎ কোনো কিছু দেখতে পাই। যে আলো কি এক প্রকার শক্তি, যার কারণে বা মাধ্যমে, যেটাই বলেন, মাধ্যমে আমরা কোনো বস্তু দেখতে পাই। তাহলে কি হচ্ছে? আলো এক প্রকার শক্তি, যার মাধ্যমে আমরা কোনো কিছু দেখতে পাই, কোনো বস্তু দেখতে পাই। ওকে, তারপরে আলোর অবশ্যই কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? আলোর বৈশিষ্ট্যের মধ্যে বলতে পারি আমরা, প্রথমে তো বলছি আলো এক প্রকার শক্তি, তো বৈশিষ্ট্যের মধ্যে আমরা এটা উল্লেখ করে দিতে পারি যে আলোর সংজ্ঞা, যেহেতু আমরা সংজ্ঞা জানলে এই সংজ্ঞা থেকে বৈশিষ্ট্য অনেক দেয়া যায়। যে আলো এক প্রকার শক্তি, সংজ্ঞা থেকে একটা বৈশিষ্ট্য এখানে চলে আসলো। 2 নম্বরে কি দিতে পারি? আলো সরল পথে চলে, এটাও বলতে পারি। আলো কি সরল পথে কি বলছিলাম? আলো সরল পথে চলে, আলো সরল পথে চলে। সরল মানে কি? সোজা, সোজা, এরকম সোজা, ঠিক আছে? সোজা পথে চলে। 3 নম্বরে কি বলা যায়? যে আলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কি? আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এখানে আমরা 3টা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। আলো এক প্রকার শক্তি, আলো সরল পথে চলাচল করে, তারপর আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এখানে আমরা আরো একটা জিনিস বলতে পারি যে আলোর বৈশিষ্ট্যের মধ্যে আমরা আর উল্লেখ করতে পারি, কি উল্লেখ করা যায়? আলোর প্রতিফলন হয়। আলোর কি হয়? আলোর প্রতিফলন। এরপর আলোর কি হয়? প্রতিফলনও হয়, প্রতিসরণও হয়। সরণ, আলোর প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, এরপরে কি হয়? ব্যতিচার হয়, অপবর্তনও হয়। এছাড়া আবার কি হয়? আলোর বিচ্ছুরণ হয়। কি? বিচ্ছুরণ।
বিচ্ছুরণ আর কি হয়, এবং সমবর্ধন ঘটে, এবং সমবর্ধন ঘটে, এটাও বলা যেতে পারে আলোর বৈশিষ্ট্যের মধ্যে। আর দেওয়া যায় 5, আরো একটা দিই। 5 কি বলা যেতে পারে, আলো কিন্তু তরঙ্গ ন্যায় কাজ করে। আলো তরঙ্গের ন্যায় কাজ করে। আবার এখানে আরেকটা কথা খেয়াল রাখতে হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কণার ন্যায় আচরণ করে। কি কণার, কোনো কোনো ক্ষেত্রে কণার ন্যায় আচরণ করে। এই যে এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, পরীক্ষায় আসলে আমরা এই 5টা এক্সাম্পল দিলেই চলবে, এত বেশি প্রয়োজন নেই, 5টা বৈশিষ্ট্য দিলেই চলবে। তাহলে এখানে আমরা আলোর সংখ্যাটা জানলাম, এবং আলোর আলোর প্রকৃতির সংখ্যাটা জানলাম, এবং বৈশিষ্ট্যটা জানলাম। ওকে, এবার আমরা আলোচনা করি যে আলোর প্রতিফলন। যে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন। ওকে, প্রতিফলন জানার আগে আমাকে আরো কিছু জানতে হবে, যে আমরা আগে একটা চিত্র অঙ্কন করি, যে এখানে এটা হচ্ছে গিয়ে প্রতিফলক পৃষ্ঠ, এটা হচ্ছে গিয়ে প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক পৃষ্ঠে একটা সমান্তরাল লাইন আঁকলাম প্রথমে, এটা ডিরেক্টলি প্রতিফলক পৃষ্ঠ বলা যাচ্ছে না, এখন বলা যাবে যে এটার মধ্যে ফাড়া লাগানো হয়েছে, ফাড়া লাগাচ্ছি, যে অনেকগুলো ফাড়া লাগালাম, এখন এটা একটা প্রতিফলক পৃষ্ঠ, এর নাম কি আমরা বলে দিই প্রতিফলক পৃষ্ঠ, প্রতিফলক পৃষ্ঠ, এটার নাম কি প্রতিফলক পৃষ্ঠ। ওকে, এখন এই চিত্রটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের ক্ষেত্রে চিত্রটা অনেক গুরুত্বপূর্ণ, একটু ভালো করে খেয়াল করবেন। ওকে, এখন ধরেন যে কোনো একটা আলো এখানে আসলো, এই প্রতিফলক পৃষ্ঠে পড়লো অর্থাৎ আসলো, যেই আলোটা আসলো ওই আলোটাকে আপতিত রশ্মি বলে। আপতিত, যেটা আসবে এসেই তো প্রতিফলক পৃষ্ঠের মধ্যে পড়বে, ওইটাই প্রকৃতপক্ষে, অর্থাৎ যে আলোটা আসবো ওইটাই হচ্ছে কি আপতিত রশ্মি, আপতিত রশ্মি। আর প্রতিফলক পৃষ্ঠ, যেহেতু প্রতিফলক পৃষ্ঠে অবশ্যই ভেদ করে যাবে না, যেহেতু এটা কি এটা প্রতিফলক পৃষ্ঠে আলো ভেদ করতে পারবে না। প্রতিফলক পৃষ্ঠ মানে কি, এটা এক্সাম্পল ধরেন আয়নার মধ্যে তো আলো ভেদ করে যায় না, একদিক থেকে আলো পড়লে অন্য দিক থেকে তো আলো বের হয়ে যায় না। তাহলে আপতিত রশ্মি এটা প্রতিফলন হয়ে আবার ফিরে যাবে, ধরেন এইভাবে ওইদিকে ফিরে গেল, যেদিকে ফিরে গেছে যে ওইদিকে এটাকে ধরলাম প্রতিফলিত পৃষ্ঠ, যেহেতু এটা আসাটা হচ্ছে কি আপতিত রশ্মি, প্রতিফলন হয়েছে, তাহলে প্রতিফলন হয়েছে ওই দিন, অর্থাৎ ফিরে যাওয়াটা হচ্ছে কি প্রতিফলিত হয়েছে, তাহলে ওইটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। ওকে, তাহলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি দুইটাই যে বিন্দুতে মিলিত হয়েছে, এইখানে যে বিন্দুতে মিলিত হয়েছে ওই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। আপতন
বিন্দু। কথা কি বুঝছেন? আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি মিলে যেখানে মিলিত হয়েছে ওইটা হচ্ছে কি আপতন বিন্দু। ওকে, এবার আমরা এখানে আরেকটা জিনিস দেখি যে এই যে আপতন বিন্দু আছে, আপতন বিন্দুতে যদি আমরা সোজাসুজি একটা রেখা আঁকি, যে ওইটা হচ্ছে কি অবিলম্ব। এটা অবিলম্ব। অবিলম্ব তার মানে এখানে কি বোঝাচ্ছে যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এখানে কি কোন বিন্দুতে মিলেছে? আপতন বিন্দুতে মিলেছে। এবং আপতন বিন্দুতে যে সোজাসুজি খাড়া যে একটা রেখা অঙ্কন হয়েছে ওই রেখাটাই প্রকৃতপক্ষে অবিলম্ব। আপতন বিন্দু এবং আপতন বিন্দুতে যে রেখাটি উৎপন্ন হয়েছে, সোজাসুজি যে রেখাটি কি উৎপন্ন হয়েছে ওইটা প্রকৃতপক্ষে অবিলম্ব। মানে আপতন বিন্দু এবং প্রতিফলন বিন্দুর আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি কোন বিন্দুতে মিলিত হয়েছে? আপতন বিন্দুতে মিলিত হয়েছে এবং এই আপতন বিন্দুতে একটা অবিলম্ব সৃষ্টি হয়েছে, অবিলম্ব অঙ্কন হয়েছে। ওকে, এখানে যে অবিলম্বটা হয়েছে এটাই হচ্ছে গিয়ে অবিলম্ব। ওকে, এখন আমরা দেখি যে আপতন বিন্দুটা কাকে বলে। এখানে যে আপতন বিন্দু বললাম, আমাদের সংজ্ঞায় আসলে আমরা আপতন বিন্দু কাকে বলে বলবো যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যে বিন্দুতে মিলিত হয়েছে তাকে কি বলে? আপতন বিন্দু। ঠিক আছে? আর আপতিত রশ্মি কাকে বলে? আপতিত রশ্মি হচ্ছে গিয়ে যে আলোটা প্রতিফলকে পৃষ্ঠে আসবে ওইটা হচ্ছে গিয়ে আপতিত রশ্মি। আর প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে পুনরায় ফিরে যাবে, প্রতিফলিত হবে, যেমন এটা প্রতিফলিত হয়েছে অর্থাৎ ফিরে গেছে, ওটা হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। এবং আপতন বিন্দুতে খাড়াখাড়িভাবে অর্থাৎ যে রেখাটা অঙ্কিত হয়েছে ওইটা হচ্ছে গিয়ে অবিলম্ব। ওকে, এখন আমরা আলোচনা করব যে এখানে ধরেন এক্সাম্পল এই যে এটা যেহেতু আপতিত রশ্মি আর এটা হচ্ছে কি আপতিত রশ্মি এই রেখাটা, আর এখানে এই রেখাটা হচ্ছে কি অবিলম্ব। তাহলে আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যে ধরলাম একটা কোণ আঁকলাম, বৃত্তচাপ আঁকলাম আর কি, বৃত্তচাপ আঁকলাম যাকে আমরা আইডেন্টিফাই করলাম ধরেন আই দিয়ে। আর এখানে অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি মিলে আরেকটা কোণ আঁকলাম, ধরেন যাকে আইডেন্টিফাই করলাম আর দিয়ে। ঠিক আছে? ওকে, এখন দেখি এখানে আরো দুইটা প্রশ্ন থাকতে পারে। কেমন? যে আপতন কোণ কাকে বলে? যেমন দেখেন এখানে একটা কোণ হয়ে গেছে কিন্তু এখন এই যে এখানে একটা কিন্তু কোণ হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন থাকতে পারে কি আপতন কোণ কাকে বলে? তাহলে আমরা সহজভাবে কি বলবো? এই যে আপতন কোণটা কিভাবে হয়েছে? এই যে আপতিত রশ্মি আর এই যে অবিলম্ব মিলে হয়েছে না? অবিলম্ব মিলে। তাহলে আমরা সহজভাবে বলে ফেলি আপতিত রশ্মি এবং অবিলম্ব মিলে যেই কোণটা তৈরি হয় তাকে আপতন কোণ বলে, যাকে আই দ্বারা প্রকাশ করা হয়। যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তার মানে এখানে নোটটা রাখেন, নোট আই ইকুয়ালস টু আপতন কোণ এবং আর ইকুয়ালস টু ধরেন প্রতিফলন কোণ। ওকে, এখন প্রতিফলন কোণটা কাকে বলে? যে প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব মিলে যেই কোণ তৈরি হয়েছে তাকে প্রতিফলন কোণ বলে, যাকে আর দ্বারা বোঝানো হয়েছে, যাকে আর দ্বারা কি বোঝানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপতন কোণকে আই দিয়ে প্রকাশ করা হচ্ছে আর প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হচ্ছে। ওকে, এখন এখানে আলোর এখানে আমি আর একটা জিনিস বলতে মনে নেই, আমরা তো আলোচনা করতেছি আলোর প্রতিফলন নিয়ে। আলোর প্রতিফলন প্রতিফলন
ওকে, তাহলে এখন এখানে আলোর প্রতিফলন দুইটা সূত্র কি কি? 1 নম্বর সূত্র হচ্ছে গিয়ে, প্রথমে আমি বলে দিই, এখানে আরো একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে এখানে যে আপতন কোণ আর এই যে এখানে প্রতিফলন কোণ, এটা হচ্ছে গিয়ে এটুকু, এই থেকে এই পর্যন্ত এটুকু হচ্ছে গিয়ে আপতন কোণ, এই থেকে এই পর্যন্ত এটুকু হচ্ছে গিয়ে প্রতিফলন কোণ। এই আপতন কোণ আর এই প্রতিফলন কোণ সবসময় মাথায় রাখবেন, সর্বদা সমান হইব। এটা কি সবসময় সমানই হবে, কখনোই বেশ কম হবে না। আপতিত রশ্মি যদি 100 ডিগ্রি কোণে পড়ে, প্রতিফলনটাও 100 ডিগ্রি কোণে হইব। যদি আপতন কোণটা এইভাবে পড়ে, প্রতিফলন কোণটাও এইভাবে যাইব। অর্থাৎ যত ডিগ্রি কোণে আপতন হইব তত ডিগ্রি কোণে সেটা প্রতিফলিত হইব। এটা দিয়ে কি বুঝাইতেছে? আপতন কোণ যত হইব প্রতিফলন কোণ সর্বদা ততই হইব। তার মানে এখানে কি বুঝা যাইতেছে? আপতন কোণ সমান প্রতিফলন কোণ, অর্থাৎ আপতন কোণ I ইকুয়ালস টু প্রতিফলন কোণ R, অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আপতন কোণ সমান সমান কি? প্রতিফলন কোণ। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান। এটা 1 নম্বর সূত্র, আলোর প্রতিফলনের 1 নম্বর সূত্র। আমি এখানে বাংলায় বলছি না, আপনারা লিখে নিন যে I ইকুয়াল R, তার মানে কি আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এখানে আপনারা এটা এইভাবেও দিতে পারেন, অথবা সাইড নোট করে এটাও বলে দিতে পারেন যে আপতন কোণ সর্বদা প্রতিফলন কোণের সমান হয়। এটা 1 নম্বর সূত্র। ওকে, এরপর হচ্ছে কি 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রটা কি? যে এই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত যে অবিলম্বটা, সবগুলোকে এই যে এটা একটা সমান তল না, তল মানে তল, যেমন ধরেন এটা একটা যদি কাগজ হয়, কাগজের তল তো হচ্ছে কি এটা, ঠিক আছে, এটা তো তল, কাগজের তল। ওকে, তাহলে এই যে এটা যদি একটা প্রতিফলক পৃষ্ঠ হয়, তাহলে এটা হচ্ছে কি তার তল। তাহলে সমতল পৃষ্ঠ, তো সমতল, সমতল প্রতিফলক বলছি, প্রতিফলক বলতে এটা তো সমান, এখানে তো সমতল পৃষ্ঠ বলছি। সমতল প্রতিফলক পৃষ্ঠ কি সমতল, যেমন এটা সমতল, এখানে একটা দেখতে পারেন এটা বক্রতল, এটা বাঁকা, এটা বক্রতল, এটাও একটা প্রতিফলক পৃষ্ঠ, তবে এটা বক্র। কথা কি বুঝতে পারছেন? যে এটাও একটা প্রতিফলক পৃষ্ঠ, কিন্তু এটা বক্রতল, বক্র প্রতিফলক পৃষ্ঠ, ঠিক আছে, বক্রতল। আর এটা হচ্ছে কি সমান, এখানে সমতল প্রতিফলক পৃষ্ঠ। প্রতিফলক কেন বলেছে? এখানে প্রতিফলন হয়। যদি প্রতিফলন না হইতো তাহলে এটার প্রতিফলক পৃষ্ঠ বলা যেত না। যদি এটা ডিরেক্টলি এভাবে এখানে ফেরা না লাগানো হতো, তাহলে এটার প্রতিফলক পৃষ্ঠ না বলে এটার প্রতিসরক বলা হতো, প্রতিসরক পৃষ্ঠ। তখন সেটা হয়ে যেত কি প্রতিসরক পৃষ্ঠ। যখন এখানে ফেরা লাগাইবেন তখন সেটা হয়ে যাবে প্রতিফলক পৃষ্ঠ। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই যে আপতন বিন্দু, এই যে এখানে আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, যে এখানে সমতল কয়টা? একটা না, একই সমতলে অবস্থিত। এটা হচ্ছে কি 2 নম্বর সূত্র। কি ছিল? আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থিত।
আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, আল্লাহ হাফেজ। আমরা আজকে এ পর্যন্তই আলোচনা করলাম। বাকি অংশ আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব। দ্বিতীয় অংশ দেখার জন্য আশা করি আপনাদের আগ্রহ থাকবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করতে ভুলবেন না। আশা করি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম।